ভিডিওটি একটু ভিন্ন হতে পারে, যেখানে কেউ খুশি হবেন, আবার কেউ নারাজও হতে পারেন। তো আর দেরি না করে শুরু করি। ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের অভূতপূর্ব ফলের কারণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনার মধ্যেই কিছু প্রশ্ন উঠে আসাটাই জরুরি। স্বল্পমেয়াদী অর্জনের মানে মাত্র কিছু দিনের বাহবা পাওয়ার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কি দীর্ঘমেয়াদে ক্ষতি হওয়ার ঝুঁকি নিল এবার? আপনাদের কি মনে হচ্ছে? ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবির জিতল, কিন্তু তারা কি রাজনীতিতে অ্যাকচুয়ালি হারল না? আমার তো মনে হয় সেই দিল্লির লাড্ডুর মতো হল শিবিরের এই জয়টা। বিস্তারিত চলুন দেখা যাক। ছাত্রশিবির তো নিজ নামে ডাকসু ও জাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা ঐক্য করেছে, এটা তো আমরা সবাই জানি এবং তারাও স্বীকার করেছে। তাই তারা যা যা করেছে সেগুলোর দায় বা ক্রেডিট পুরোপুরি ছাত্রশিবিরকে দেওয়া যাবে? মোটেও দেওয়া যাবে না। এই নিবন্ধের আলোচনায় এ জাতীয় অহেতুক আলাপকে বিবেচনায় রাখা হয়নি কখনো। ডাকসু নির্বাচন সামনে রেখে ছাত্রশিবিরের ৩৬ দফা ইস্তেহার মূলত ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বাড়ানো সহ ক্যাম্পাসে ছাত্রদের জন্য নানা রকম কল্যাণমুখী পদক্ষেপকে ভিত্তি করে। অথচ ছাত্রশিবিরের প্রস্তাবনার পুরোটাই ইসলামে বিশ্বাস এবং সেটা প্রতিষ্ঠিত করা। এছাড়া দেখে নেওয়া যাক শিবিরের গঠনতন্ত্রের কিছু অংশ। খুবই মনোযোগ দিয়ে বোঝার জন্য অনুরোধ করছি। আপনাদের জানা অবশ্যই উচিত। তাহলে চলুন দেখি আমরা শিবিরের মূল গঠনতন্ত্রের আসল লক্ষ্য ও উদ্দেশ্য। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাদের মূল কার্যক্রম হল কর্মসূচি। সেই কর্মসূচি ১ নম্বর হল তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে তাদের মধ্যে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। ২ নম্বর হল যেসব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদের সংগঠনের অধীন সংঘবদ্ধ করা। ৩ হল এই সংগঠনের অধীন সংঘবদ্ধ ছাত্রদের ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবান রূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকর ব্যবস্থা করা। ৪ হল আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সংগ্রাম এবং ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান করা। ৫ হল অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। বলা বাহুল্য, এসব লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির কোনো প্রতিফলন দেখা যায়নি ইস্তেহারে। এটা একেবারেই স্পষ্ট ছাত্রশিবির তাদের সংগঠনের নামের পাশে থাকা ইসলাম নিয়ে অন্তত খুব বেশি ভাবছে না। ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থী বাছাই বেশ আলোচিত ছিল। একজন অমুসলিম চাকমা প্রার্থী এবং হিজাব পরে না এমন একজন নারী প্রার্থী অনেকের কাছেই চমক হিসেবে এসেছে। এমনকি একটি সংবাদ সম্মেলনে ভিপি ও জিএস প্রার্থীর মধ্যে সেই নারী প্রার্থীকে বসিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুধু তা-ই নয়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীকে দেখা গেছে হিজাব পরিধান করছেন না এমন নারী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এমনভাবে চলাফেরা করছেন, যেটা আগে ছাত্রশিবিরের নেতাদের ক্ষেত্রে দেখা যেত না। শুধু সেটাই নয়, পোশাক এবং অন্যান্য ক্ষেত্রে ছাত্রশিবিরের কর্মী সদস্যরা যেভাবে ইসলামের অনুশাসন মেনে চলেন, সেটাও অনেকের ক্ষেত্রে দেখা যায়নি। তারা কি তাহলে ইসলামের নাম দিয়ে ছাত্রদের আঘাত করে জয়ী হয়েছে? প্রশ্ন থাকল আপনাদের কাছে। এরপর ছাত্রশিবিরের যে গঠনতন্ত্র আছে, তাতে একজন সদস্য এটা করতে পারেন কি না এ প্রশ্ন আসবেই এবং আসাটাই স্বাভাবিক। গঠনতন্ত্রে সদস্যদের সম্পর্কে বলা হয়েছে, তাঁর জীবনে ইসলাম নির্ধারিত ফরজ ও ওয়াজিবসমূহ যথাযথভাবে পালন করেন, কবিরা গুনাহসমূহ থেকে দূরে থাকেন এবং সংগঠনের লক্ষ্য ও কর্মসূচির বিপরীত কোনো সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক না রাখেন, তাহলে তিনি এ সংগঠনের সদস্যপদ লাভ করতে পারেন। নানাদিকে ছাত্রশিবিরের এই নির্বাচনী কৌশল খুবই প্রশংসিত হয়েছে। অনেকেই বলছেন, এর মাধ্যমে ছাত্রশিবির অনেকটা লিবারেল রাজনৈতিক মতাদর্শ প্রদর্শন করেছে, যা স্বাগত জানানো উচিত। নির্বাচন কৌশলের খেলা, সন্দেহ নেই। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলো এমন সব কৌশল অবলম্বন করে, যেটা তাদের দলের নীতি আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয়।
সেটা গ্রহণ করার এক ধরনের মানসিকতা আমাদের মতো দেশের নাগরিকদের মধ্যে থাকে। তবে একথা অন্য সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য হলেও আদর্শভিত্তিক বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলের জন্য বিষয়টা এত সরল নয়। আর সব ধর্মের মতো ইসলামেরও নানা রকম স্কুল অব থট আছে। সাংবিধানিক ধারায় রাজনীতি করা ইসলামী দলগুলোর মধ্যেও চিন্তাগত দুস্তর ব্যবধান আছে। এছাড়া এক পক্ষ আরেক পক্ষকে ইসলাম থেকে পুরোপুরি খারিজ করে দেওয়ার প্রবণতাও রয়েছে। কিন্তু কোনো একটি ইসলামী দল যখন ধর্মের ব্যাপারে তার অবস্থান নির্দিষ্ট করে ফেলে, তখন সেটা থেকে খুব বেশি বিচ্যুতি বড় প্রশ্ন। যেমন জামায়াতে ইসলামীর বক্তব্য অনুযায়ী তাদের মতবাদ মানবরচিত নয়। সুতরাং একটা মানবরচিত মতবাদের দলের গঠনতন্ত্র ও অন্যান্য আচরণ ভাঙা যতটা প্রশ্ন তৈরি করার কথা, ইসলামের অনুশাসনকেই একমাত্র ভিত্তি করে তোলা জামায়াতে ইসলামী কিংবা ছাত্রশিবিরের একই কাজ করা অনেক বেশি কঠোর প্রশ্ন তৈরি করবে। বাংলাদেশের মানুষের জীবনে ধর্ম একটা বিশেষ স্থান দখল করে আছে। অনেক মানুষের মধ্যেই ব্যক্তিজীবনে ইসলামী জীবন বিধান মেনে সচ্চরিত্রবান হবার প্রবণতা খুব বেশি না থাকলেও ধর্মের আচার ও ধর্মের অনুভূতি নিয়ে বেশ সংবেদনশীলতা আছে। সেই বিবেচনায় ইসলামী দলগুলো বাংলাদেশের নির্বাচনে ভালো ফল করার কথা ছিল। কিন্তু যে কারও এ ধরনের যৌক্তিক অনুমানের বিরুদ্ধে গিয়ে দেখা গেছে, বাংলাদেশের মানুষ এই ধারার রাজনীতিকে বরং প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার সময়ে দেশে অন্তত ৩টি নির্বাচন হয়নি। ফলে জনগণের ভোট দেওয়ার প্রবণতা আমরা বুঝতে পারিনি। কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে এই আলোচনা আছে, এই সময়টাতে দেশের মানুষের ইসলামের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বেড়েছে। ফলে ইসলামী রাজনৈতিক দলের ভোট অনেক বাড়বে। যেকোনো বিবেচনায় ডাকসু বা জাকসু নির্বাচন দেশের জাতীয় নির্বাচনের ভোট দেওয়ার প্রবণতার প্রতিনিধিত্ব করে না। তারপরও এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনকে কতটা প্রভাবিত করবে, সেই আলোচনা বিশ্লেষণ চলমান। অনেকে অনুমান করছেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভালো ফল অনেককে চমকে দিতে পারে। ওপরে উল্লেখিত 2 ছাত্র সংসদের নির্বাচনের পরপরই ব্যবসায়ী নেতাদের জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করাকে অনেকে এ প্রবণতার পূর্বাভাস হিসেবেই দেখতে চান। জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কতটা ভালো বা কতটা খারাপ ফল করবে, সেটা এই নিবন্ধে বিশ্লেষণের বিষয় নয়। তবে এটা যৌক্তিকভাবে অনুমান করা যায়, ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলের পর জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের সামনে ছাত্র সংসদগুলোর মতো একই ধরনের কল্যাণমুখী পদক্ষেপকে সামনে নিয়ে আসবে। তাদের ইস্তেহার ও প্রচারণায় ধর্ম নিয়ে পবিত্র কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন হবে না, এমন দায়সারা গোছের বক্তব্যের বিএনপি বা আওয়ামী লীগও এ ধরনের বক্তব্য দিয়েছে। অথচ দলটির গুরুত্বপূর্ণ নেতা ও বুদ্ধিজীবীরা মাঝে মধ্যেই বলছেন, ক্ষমতায় গেলে তাঁরা শরিয়াহ আইন কায়েম করবেন বাংলাদেশে। মুখে যা আপনারা বলুন না কেন, জামায়াতে ইসলামীর নেতারা এটা সম্ভবত বিশ্বাস করেন না, এ নির্বাচনেই তাঁরা জিতে ক্ষমতায় যাবেন। কিন্তু তাঁদের মুখে এমন বক্তব্য এবং এমন শরীরী ভাষা দেখা, যা তাঁদের নির্বাচনে খুবই ভালো করার আত্মবিশ্বাস প্রদর্শন করে। আপাতদৃষ্টি মনে হতে পারে, এটাই ছিল মোক্ষম সময়, যখন জামায়াতে ইসলামী তাদের শরিয়াহর রূপরেখা জনগণের সামনে আনবে এবং সেটাকেই তাদের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি করে তুলবে। এখন পর্যন্ত অন্তত সেই লক্ষণ দেখা যাচ্ছে না। 2টি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির অভাবনীয় সাফল্য পেলেও সেটা তাদের রাজনীতির মাধ্যমে হয়নি। তারা তাদের এমনভাবে পরিবর্তন করছে, যেটা আসলে ভোটের মাঠের বাস্তবতা এবং চাহিদা। তারা নির্বাচনে জিতলেও পরাজিত হয়েছে তাদের রাজনীতি। ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রমাণ করল, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এখনও মধ্যপন্থী কল্যাণমুখী রাজনীতি চায়। ধর্মভিত্তিক পরিচয়বাদী রাজনীতি তারা আগের মতোই প্রত্যাখ্যান করেই। এই নিবন্ধের আলাপ এখানেই শেষ। কিন্তু একটা নতুন প্রশ্ন করে রাখতে চাই পরবর্তী আলোচনার জন্য। জামায়াতে ইসলামীর রাজনীতি দেখলে মনে হয়, তাদের গঠনতন্ত্রে যাই লেখা থাকুক না কেন, তারা বেশ খানিকটা বিএনপি হয়ে উঠছে। তাহলে নতুন রাজনৈতিক ব্যবস্থায় কেমন হওয়া উচিত বিএনপির রাজনীতি? আপনাদের সামনে সেই প্রশ্নই রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি দেখেছেন। আপনার কাছে আরেকটি বিশেষ অনুরোধ, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর সাবস্ক্রাইব করে থাকলে ভিডিওটি অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন। চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ও আপনার পরিবারের জন্য অসংখ্য দোয়া রইল। পরিশেষে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।